900 লোক ধরেন হাহা দিছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লোক ব্রেন ওয়াশড হয়ে গেছে। ফাইন, এটা ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল লোকরাই সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য, তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে সেটার পক্ষ থেকে যুদ্ধে যাব, মানে গান ফাইট করতে রাজি আছি। যদি দুই পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব। যে কেন গান চেঞ্জ হবে আসলে, মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মধ্যে কি আছে? অনেকে বলে যে এটা হচ্ছে দুই বাংলা, যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি, দুই বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে। তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড এবং ওই বাংলাটা তো আসলে আলাদা হয়ে গেছে। আমি ইতিহাসটা জানি, এগুলো জানি, পড়ছি। হ্যাঁ, তাহলে এই রকম তো অনেকে বলছে। আচ্ছা হোক দুই বাংলার, আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাষা চোখে নাকি আপনি নিজের দেশ দেখেন, এটা বলেন। আমি যতবার স্কুল থেকে গাইছি, ক্যাট কলেজে গাইছি, বা এখনো গাইতে, এই আন্দোলনের সময় তো আমরা রাস্তা দ্বারা গেছি। তো আপনি কি কলকাতা দেখেন? কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে? আপনি বলেন, আপনার কি আসে, কি ফিল হয়? তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। সে কত সালে লিখছে? এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে। এটা যেই পার্সপেক্টিভে লেখা হোক, এইটুকু তো শিওর, এটা শিরক না। মানে এটা আর কি কোনো মানে প্রতিমাকে নিয়ে গান না। আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী, যেটা যদি কোনো মাকে নিয়ে বা প্রতিমাকে নিয়ে লেখা হতো আমি গাইতে রাজি হইতাম না, আমি বিপক্ষে যাইতাম। জিনিসটা এরকমটা না। জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট, যদি আপনি লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই, সে যেই হন। 2018 সালে আপনাকে সাইবার ক্রাইম থেকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি তৌহিদ আফ্রিদির সাথেও দেখা হয়, এটা কি সত্যি? না তো, তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা আসলে কি? তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়, চা খাওয়ার একটা ব্যাপার বলেছিলেন। না ওইটা তৌহিদ আফ্রিদির সাথে দেখা না, ওইটা আরেকটা, আপনি ওটা বুঝেন নাই। ওইখানে ওইটা ভিডিওটাতে ক্যাপশন দিছিলাম ওই কারণে যে একটা ছেলে চা নিয়ে ঢুকতেছে আর আমি বলছিলাম যে টেবিলের ওই পাশে সুখন সাহেব বসে আছে। তার মানে এডিসিদেরকে তখন অ্যাসিস্ট করতেছিল সুখন, 18 সালে আমার পিছনে লেগেছিল। আফ্রিদিকে আমি একটা চেলা হিসেবে চা নিয়ে যে ঢুকবে, চালা আর কি, আপনি যে প্রফেশনটার কথা জিজ্ঞেস করলেন, যে দল যেই হোক আমি চা টানবো, আমার পাপা আর মি আমরা সেফ, আমরা চা টানবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আসলে শুনুন, সাইবার ক্রাইমের গল্পটা আপনি জানতে চাইছেন তো সেটাই বলি আগে। তৌহিদ আফ্রিদি, লিভ হিম। আমি সাইবার ক্রাইমের নিরাপদ সড়ক চাই আজব তো নামে একটা শো করতাম, সোলো শো, ম্যাঙ্গো স্কোয়াডের। এরকম একা দাঁড়ায় কথা বলার শো তখন ছিল না 18 সালে। এখন না সবাই অনেক বড় বড় বক্তা জার্মানি, কানাডা, আমেরিকায় বসে আলাপ করে বা বাংলাদেশে আলাপ করে, কিন্তু ক্যামেরার দিকে তাকায় আলাপ করার লোকটা ছিল না। আলাপ করতে জানতে হবে তো। আমি এখন আলাপ করি না, 18 সালের পর থেকে করি না, যখন আমি দেখলাম আমি সাফার করে ফেলছি কথা বলার জন্য। সো গেলাম, আমাকে 7-8 ঘন্টা বসায় রাখা হইতো ওয়েটিং রুমে, আর হলো ওই আমার নিজের ভিডিও 16বার দেখাইতো, আর আমাকে চিনি ছাড়া লাল চা খাইতে দিত আর কি, এমনি আর কি, লাইক এটাই, মানে আসেন বসেন বসে থাকেন, মানে মানে নিজের অবস্থানটাকে, আপনার অবস্থানটাকে যেন ছোট করার জন্য এটাই এনাফ। আমার গায়ে তার মাইর দেওয়ার দরকার নাই, গালিও দেওয়ার দরকার নাই। কিন্তু আপনাকে কতদিন নিয়ে 5 দিন 6 দিন এরকম 6 দিন হাজিরা দিছি আমি, 7-8 ঘন্টা শুধু আপনার আমি বসে, মানে আমি কোন আয়নাঘরের কথা বলতেছি না, লাইক সোফালা ওয়েটিং রুমে বসে থাকতাম। কিন্তু যিনি এডিসি সাহেব আমার সাথে কথা বলবেন, উনি হ্যাঁ হি করতেছেন, অন্য ছেলে মেয়ে রুমে যাচ্ছে, উনি গল্প করতেছেন, কিন্তু আমি ভয়েস শুনতেছি কিন্তু আমাকে ডাকতেছে না। আমাকে যখন ডাকছে, আমার নিজের ভিডিও আমার 16বার দেখার কিছুই নাই, এটা একটা পানিশমেন্ট। ভিডিও চলতো, থামায় বলতো যে এটা বলতে পারবেন না, এটা গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে, এটা বলা যাবে না। আমি বলেছিলাম যে একটা ছাত্র যদি মারা যায় বাসে অ্যাক্সিডেন্টে, আপনি যদি একটা পরিবারকে আপনি 1 কোটি টাকাও ধরাই দিয়ে বলেন যে পরিবারের সদস্যের বিনিময়ে 1 কোটি টাকা না, আমি একটা অ্যামাউন্ট বলছিলাম 3 লাখ 4 লাখ টাকা দিলে তো আর ওই সন্তান ফিরে আসবে না। ওই সন্তান তো ওইটুকু টাকা খালি আর্ন করার জন্য জীবনটা পায় নাই, সে তার ফ্যামিলির প্রতি অবদানের কথা মিন করছিলাম। তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর 5ম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে, আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল, আব্বা বরাবর তাও, যে আপনার পুত্রকে কন্ট্রোলে থাকতে হবে, তার ফেসবুক স্ট্যাটাস এন্ড ভিডিও হচ্ছে বিব্রতকর এবং উস্কানিমূলক রাষ্ট্রের জন্য। এটা তো খুবই ডেঞ্জারাস কথা। এরকম চিঠির সেকেন্ড ওয়ার্নিং মানে তো রাষ্ট্রদ্রোহী মামলা করে দিবে, পাসপোর্ট নিয়ে রেখে দিবে। আমি কোনো কিছু চাপা মারতেছি না, চিঠিটা কিন্তু আমি আপলোড করছিও ফেসবুকে, সবাই জানে। হ্যাঁ, রাত 3:30 আপলোড করছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় আমি আপলোড করছিলাম যে আমি আর পারবো না বসে থাকতে, আই উইল টক, এত লোক মরে যাচ্ছে, এখন আর চুপ করে বসে থাকার টাইম নেই। তো 18 সালে এগুলো আমার সাথে হয়েছিল এবং আমার ফেসবুকটা 15 দিন গভর্নমেন্টের কাছে হ্যাক ছিল এবং ইলেকশনের 7 দিন পরে আমাকে প্রোফাইলটা দিয়ে বলা হলো যে আপনার আমার ফেসবুক পাসওয়ার্ড 12345, আমি যেন আমার মতো করে পাসওয়ার্ড করে নিই। সো এই সাফার করা মানুষগুলো কি ভুলে যাবে নাকি? মানে সোলাইমান সুখনের সেদিন জমিদারি দিন ছিল, আমার ছিল খুব খারাপ দিন, তো এখন দিন চেঞ্জ হলে এটা কি আমি ভুলে যাব নাকি? মনে থাকবে না? যদি এটা বিপরীত হয়, আবার যদি ক্ষমতায় ফিরে আসে, তখন তো যাদের নামে বলছেন বা যাদেরকে বলছেন তারা তো আপনাকে বাঁচাতে দিবে কি? দুটো জিনিস হবে, কোনোদিন এটা হবেই না, এটা কোনোদিন হইতেই পারবে না ইনশাল্লাহ, কখনোই হবে না।
এরা কোনোদিন আর আগের জায়গায় আসতে পারবে না। মানুষের সাপোর্টেই এখন মারামারি হবে। মানে যদি আমাকে কিছু ক্ষতি করতে আসে পাবলিকই অ্যান্সার দিবে। 18 সালে আমি একটা ছোট মানুষ ছিলাম, 15 সালে মিডিয়া আসছিলাম, 3 বছরে আমাকে ছুটানোর জন্য কোনো লোক দাঁড়াইতো না। আপনি এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যান, দেখেন কোনো লোক দাঁড়ায় কি দাঁড়ায় না। আমার ওইটুকু বিশ্বাস মানুষের প্রতি আছে। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এমনটা হয়েই যায়, আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি অন্য স্টাইলে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে সেটেলড হয়ে যাবো, ধরেও পারবা না। ওরা যেটা করতেছে সেটাই করবো। আচ্ছা, বাংলাদেশে থাকা হবে না আর কি, মিস করবো দেশকে। এটাই। ছাত্র আন্দোলনে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে একদম 15 জুলাই থেকে আপনি সরগরম। এবং আমি যদি বলি যে আপনি কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাটাসও শেয়ার করেছিলেন সেই সময়টা, এবং সাবেক সরকার থাকাকালীন আপনি বলছেন যে চিঠিটাও আপনি পোস্ট করেছেন।